হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আজকের ক্লাসে আমরা কনজাংশনের পার্ট 2তে চলে এসেছি। এর আগের ক্লাসে আমরা কনজাংশনের যাবতীয় বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে নিয়েছি। কোরিলেটিভ কনজাংশন, কম্পাউন্ড কনজাংশন, কনজাংশনের ফাংশন। সেখানে আমরা কি দেখেছিলাম? কনজাংশন সেন্টেন্স, ওয়ার্ড, ক্লজ জুড়তে সাহায্য করে বা জয়েনিং করতে সাহায্য করে। আজকের ক্লাসে আমরা দেখব কনজাংশনের টাইপস। কিন্তু কনজাংশনের টাইপস দেখার আগে আমাদের একটা কনফিউশন ক্লিয়ার করতেই হবে। সেটা কি? দেখো, দিস ইজ দ্য হাউস দ্যাট আই হ্যাভ বট। এটা সেই বাড়ি যেটা আমি কিনেছি। এখানে তোমাদের মনে হতেই পারে দ্যাটটা একটা কনজাংশন, যে দ্যাটটা একটা সেন্টেন্সকে জুড়ে দিল। দিস ইজ দ্য হাউস আর আই হ্যাভ বট এটাকে জুড়ে দিয়েছে দ্যাট। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে কনজাংশন শুধু ওয়ার্ড, সেন্টেন্স আর ক্লজ শুধুমাত্র জোড়ার জন্যে বা জয়েন করার জন্য ব্যবহার করা হয়। এছাড়া আর কনজাংশনের কোনো ফাংশন নেই, শুধুমাত্র ওয়ার্ড, সেন্টেন্স, ক্লজকে জোড়ার জন্য ব্যবহৃত হয়। কিন্তু এই দ্যাটটা হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন, যেটা আমরা প্রোনাউনের চ্যাপ্টারে শিখে এসেছি। এখানে এটা কেন রিলেটিভ প্রোনাউন, কেন কনজাংশন নয়? কারণ এই দ্যাটটা শুধুমাত্র এখানে সেন্টেন্স জোড়ার জন্য ব্যবহৃত করা হয়নি। এই দ্যাটটার মাধ্যমে আমরা এই হাউস নাউনটাকে কোয়ালিফাই করছি যে দিস ইজ দ্য হাউস, এটা সেই বাড়ি, দ্যাট আই হ্যাভ বট যেটা আমি কিনেছি। তার মানে এই হাউসটাকেই কোয়ালিফাই করছে কে? দ্যাট। আর আমরা কি জানি? নাউন, প্রোনাউন নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। এখানে দ্যাটটা এক প্রকার আমাদের হাউসের পরিবর্তেই ব্যবহৃত হচ্ছে, কিন্তু এখানে আমরা হাউসটাকে বোঝানোর জন্য ব্যবহার করেছি যাতে আমরা আই হ্যাভ বট এই সেন্টেন্সটাকে জুড়তে পারি। তাহলে এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এটা কেন আমরা শিখছি? কারণ আমাদের কনজাংশন আর আদার্স যে ওয়ার্ডগুলো আছে সেগুলোও আমাদের সেন্টেন্স জুড়তে ব্যবহৃত হয়। কিন্তু কনজাংশন আর সেই সবের মধ্যে আমাদের পার্থক্য নির্ধারণ করতে হবে যে কনজাংশন কি আর সেই সব ওয়ার্ডগুলো কি। ওয়ার্ডটা দেখা যাক। দিস ইজ দ্য প্লেস হোয়ার আই মেট হার। দিস ইজ দ্য প্লেস, এটা সেই জায়গা, হোয়ার আই মেট হার যেখানে আমি তার সাথে প্রথম দেখা করেছিলাম। তাহলে এই হোয়ারটাও এই দুটো সেন্টেন্সকে জুড়েছে। এটাও তোমাদের মনে হতে পারে রিলেটিভ প্রোনাউন, কিন্তু না, এটা হচ্ছে কি? রিলেটিভ অ্যাডভার্ব। ভেরি গুড, তোমরা অ্যাডভার্বের চ্যাপ্টার দেখলে অবশ্যই জানতে পারবে। এটা কেন রিলেটিভ প্রোনাউন নয়, এটা কেন রিলেটিভ অ্যাডভার্ব? কারণ আমরা কি জানি? প্রোনাউন নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়, আর অ্যাডভার্ব কি? নাউন, প্রোনাউন যে কোনো পার্টস অফ স্পিচকে কোয়ালিফাই করতে পারে বা মডিফাই করতে পারে। দেখো, দ্য প্লেস নাউন, হোয়ার প্রথমে দ্য প্লেস নাউনকে কোয়ালিফাই করেছে। কোয়ালিফাই করার পর এই মেডটাকেও মডিফাই বা কোয়ালিফাই করেছে। বা কি? দিস ইজ দ্য প্লেস, এটা সেই জায়গা, হোয়ার। হোয়ারটা কাকে বোঝাচ্ছে? প্লেসটাকে। সেখানে হোয়ার আই মেট হার, যেখানে আমি তাকে দেখেছিলাম। তাহলে এই মেডটাকেও মডিফাই করছে কে? হোয়ার। ক্লিয়ার? এটা হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। কিন্তু কনজাংশন কি? দিস ইজ মাই হাউস অ্যান্ড আই লিভ হিয়ার। দিস ইজ মাই হাউস, এটা আমার বাড়ি, অ্যান্ড আই লিভ হিয়ার, এবং আমি এখানে থাকি। দেখো, অ্যান্ড কোনো নাউন বা কিছুকেই কোয়ালিফাইও করেনি, মডিফাইও করেনি। এটা জাস্ট দুটো সেন্টেন্স আলাদা আলাদাভাবে বোঝানোর জন্য, জুড়ে দেওয়ার জন্য আমরা এটাকে ব্যবহার করেছি। দিস ইজ মাই হাউস, এটা আমার বাড়ি, অ্যান্ড এবং আই লিভ হিয়ার, আমি এখানে থাকি। তাহলে প্রোনাউন যেমন আমরা দেখলাম এখানে একটা নাউনকে কোয়ালিফাই করলো, অ্যাডভার্ব এখানে একটা নাউনকে কোয়ালিফাই করলো, কোয়ালিফাই করার পর আবার ভার্বকে মডিফাই করছে। কিন্তু অ্যান্ড কনজাংশন শুধুমাত্র জয়েনিংয়ের জন্য ব্যবহৃত হচ্ছে, দুটো সেন্টেন্সকে জোড়ার জন্য। ক্লিয়ার? তাহলে তোমরা অনেক সময় মনে হতে পারে যে এই যে সেন্টেন্সগুলোতেও আমরা জুড়েছি, কিন্তু ওগুলো কনজাংশন নয়, ওগুলো একটা রিলেটিভ প্রোনাউন, একটা রিলেটিভ অ্যাডভার্ব। তাহলে কনজাংশন কি আর রিলেটিভ প্রোনাউন কি, অ্যাডভার্ব কি, আশা করছি তোমাদের ক্লিয়ার। যদি ক্লিয়ার না হয় কমেন্ট করবে। এইবারে আমরা শিখব কনজাংশনের দুটো টাইপ। কনজাংশনের দুটো টাইপ হয়, একটা কি? সাবঅর্ডিনেট কনজাংশন বা সাবঅর্ডিনেটিং কনজাংশন, তোমরা বিভিন্ন বইয়ে দেখতে পারো। সাবঅর্ডিনেটিংও থাকতে পারে। কোঅর্ডিনেট কনজাংশন বা কোঅর্ডিনেটিং কনজাংশন দুরকমভাবেই বইয়ে থাকতে পারে। এইবারে সাবঅর্ডিনেটিং কনজাংশন বা কোঅর্ডিনেট কনজাংশন দুটো কি সেটা আমাদের ভালোভাবে জানতে হবে। জানার পর আমাদের দুটো কনজাংশনের বিভিন্ন টাইপস হয় সেটাতে যেতে হবে। সাবঅর্ডিনেট কনজাংশন কি সেটা বলার আগে আমরা একটা সেন্টেন্স দেখি। আই রিড দ্য বুক, আমি বইটা পড়ি। বিকজ কারণ, ইট
মোটিভেটস মি, এটা আমাকে মোটিভেট করে। তাহলে বিকজ কারণ দেখেই আমরা বুঝতে পারছি এটা একটা কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন। কেন এটা সাবঅর্ডিনেট কনজাংশন সেটা আমাদের জানতে হবে। সাবঅর্ডিনেট কনজাংশন এমনই একটা কনজাংশন, এটা কিন্তু সাবঅর্ডিনেট কনজাংশন বিকজ। কেন এটা? কারণ সাবঅর্ডিনেট কনজাংশন সবসময় দুটো সেন্টেন্সকে জুড়বে এবং সবসময় একটা সেন্টেন্স আর একটা সেন্টেন্সের ওপরে ডিপেন্ডেন্ট হবে, বাকি নির্ভরশীল হবে, যেটা আমরা ক্লজের চ্যাপ্টারে গিয়ে আরও ভালো করে শিখব। কিন্তু আমাদের এটা কনজাংশনের চ্যাপ্টারে সাবঅর্ডিনেট কোঅর্ডিনেট শিখে রাখতেই হবে, যাতে আমরা ক্লজে গিয়ে খুব সহজে এই জিনিসটাকে রপ্ত করতে পারি। তাহলে সাবঅর্ডিনেট কনজাংশন আমি কি বললাম, একটা পার্টকে আর একটা পার্টের ওপর নির্ভর করতেই হবে। দেখো এখানে যদি আমি বিকজ ইট মোটিভেটস মি, কারণ এটা আমাকে মোটিভেট করে, এটা সেন্টেন্সটা কার উপর নির্ভরশীল? আই রিড দ্য বুক, এই অন্য পার্টটার ওপরে নির্ভরশীল বিকজ ইট মোটিভেটস মি। কারণ আই রিড দ্য বুক, যদি আমি বইটা পড়ি তবেই তো সেটা আমাকে মোটিভেট করবে। তাহলে আই রিড দ্য বুক, আমি বইটা পড়ি কারণ এটা আমাকে মোটিভেট করে। তাহলে যদি আমরা সহজে বুঝতে চাই, একটা সেন্টেন্স আর একটা সেন্টেন্সের সাথে আনুষঙ্গিকভাবে জড়িত, একটা সেন্টেন্স ছাড়া আর একটা সেন্টেন্সের মিনিং আমরা সঠিকভাবে প্রকাশ করতে পারবো না বা সঠিকভাবে আমরা অর্থ বলতে পারবো না। যদি আমি আই রিড দ্য বুকটা না বলি, বিকজ ইট মোটিভেটস মি, এটা আমায় মোটিভেট করে, আমরা কি বুঝতে পারছি যে আমরা কিসের কথা বলতে চাইছি? যখন আমি বলছি আই রিড দ্য বুক, আমি এটা পড়ি বিকজ, কারণ এটা আমায় মোটিভেট করে, তাহলে একটা সেন্টেন্স আর একটা সেন্টেন্সের ওপর পুরোপুরি নির্ভরশীল, তাই একে বলা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। পরের সেন্টেন্স দেখলেও বুঝতে পারবে। দেখো, ইউ উইল পাস, তুমি পাস করবে, ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো। তুমি পাস করবে যদি তুমি কঠোর পরিশ্রম করো, তাহলে একটা সেন্টেন্স আর একটা সেন্টেন্সের ওপর নির্ভরশীল। যদি তুমি কঠোর পরিশ্রম করো তবেই তুমি পাস করবে, একটা সেন্টেন্স আর একটা সেন্টেন্সের ওপর নির্ভরশীল। তাহলে আমাদের কনজাংশনটাকে ইফ, সাবঅর্ডিনেটিং কনজাংশন বুঝতে পেরেছো, একটা সেন্টেন্স আর একটা সেন্টেন্সের ওপরে নির্ভরশীল, তবেই সেটা আমাদের সঠিক মিনিং বলতে পারবে। দেখো পরেরটা দেখা যাক। আই ওয়েটেড ফর মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর জন্য অপেক্ষা করেছিলাম, আনটিল, যতক্ষণ না পর্যন্ত হি কেম। তার মানে কি, যতক্ষণ পর্যন্ত না আমার বন্ধু এসেছিল ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করেছিলাম। তাহলে আনটিল হচ্ছে আমাদের একটা সাবঅর্ডিনেট কনজাংশন। তাহলে একটা সেন্টেন্স আর একটা সেন্টেন্সের উপর কীভাবে নির্ভরশীল? কারণ সে ততক্ষণই অপেক্ষা করেছিল যতক্ষণ না সে এসেছে। তাই দুটো সেন্টেন্স যদি আমরা না বলি, আমরা যদি একজনের সামনে ওই সেন্টেন্সটা বলার চেষ্টা করি, সে কিন্তু বুঝতে পারবে না। কিন্তু আমরা যদি বলে দিই আমি তার জন্যে ততক্ষণই অপেক্ষা করেছিলাম যতক্ষণ না সে এসেছে, তাহলে সে সহজেই বুঝে যাবে। তাহলে এই তো গেল আমাদের সাবঅর্ডিনেট কনজাংশন। এবারে আমাদের দেখতে হবে কোঅর্ডিনেট বা কোঅর্ডিনেটিং কনজাংশন কি। যদি কোঅর্ডিনেটিং কনজাংশনটাকে আমরা বুঝতে চাই, আগে আমরা একটা সেন্টেন্স দেখব, তারপরে বুঝবো। আই গো, আমি যাই, অ্যান্ড হি কামস, এবং সে আসে। অ্যান্ড হচ্ছে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশন কি? কোঅর্ডিনেটিং কনজাংশন সবসময় কি করবে? দুটো ইকুয়াল ইম্পর্টেন্স র্যাঙ্কের সেন্টেন্সকে জয়েন করবে। তার মানে কি, একটা সেন্টেন্স আর একটা সেন্টেন্সের ওপরে নির্ভরশীল হবে না, যেটা আমরা ক্লজে গিয়ে প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজে শিখব। তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশন কি? এর যে টাইপসে যাব তখন তো আমরা সাবঅর্ডিনেট কোঅর্ডিনেটকে ভালোভাবে আরও বুঝবই, কিন্তু যদি আমরা কোঅর্ডিনেট আর সাবঅর্ডিনেটের বেসিক কনসেপ্ট ক্লিয়ার না করি, তাহলে কিন্তু আমরা যখন এদের টাইপসে যাব তখন আমরা বুঝতে পারবো না। তাহলে সাবঅর্ডিনেট কনজাংশন কি? একটা সেন্টেন্সকে আর একটা সেন্টেন্সের উপরে নির্ভরশীল হতে হবে, তবেই আমরা সঠিক মিনিং করতে পারবো। কিন্তু কোঅর্ডিনেটিং কনজাংশনের ক্ষেত্রে দুটো সেন্টেন্স ইকুয়ালি ইম্পর্টেন্ট, দুটো সেন্টেন্স ইকুয়ালি ইন্ডিপেন্ডেন্ট, এরা একের ওপরের ওপর নির্ভরশীল নাও হতে পারে। ক্লিয়ার? তাহলে আই গো, আমি যাই, অ্যান্ড হি কামস, এবং সে আসে। এটা এইরকম নয় যে আমার যাওয়ার সাথে তার আসার কোনো সম্পর্ক আছে, বা এটা হতে পারে আমার যাওয়ার সাথে তার আসার সম্পর্ক আছে, কিন্তু দুটো সেন্টেন্সই ইকুয়ালি ইম্পর্ট্যান্ট যদি আমরা কনজাংশনটাকে বাদ দিই। ক্লিয়ার? তাহলে কি, তারপরটা কি? আই ওয়াজ অ্যানয়েড, আমি বিরক্ত হয়েছিলাম, স্টিল, তবুও,
আই কেপ্ট কোয়াইট, আমি চুপ করে বসেছিলাম। তোমাদের এটা দেখে মনে হতে পারে স্টিল আই কেপ্ট কোয়াইট, এটা তো একটা সাবঅর্ডিনেটিংয়ের মতো ব্যবহার হলো, কিন্তু না, এটাও দুটোই ইকুয়ালি ইম্পর্টেন্ট। কেন ইকুয়ালি ইম্পর্টেন্ট? কারণ এটা আমরা দুটো একটা বিপরীতধর্মী কথা বলছি। কেন বিপরীতধর্মী কথা বলছি? কারণ এখানে আমাদের একটা কোনো প্রতিকূলতাকে ফেস করতে হয়েছে। আই ওয়াজ অ্যানয়েড, আমি বিরক্ত হয়ে গেছিলাম। স্টিল, তবুও, আই কেপ্ট কোয়াইট, আমি চুপ করেছিলাম। দুটোরই কিন্তু গুরুত্ব এখানে আছে। দুটোর গুরুত্ব কি? আমি বিরক্ত হয়েছিলাম, আমি চুপ করেছিলাম। তাহলে যদি আমি এটা বলতে চাই যে এটা তো সাবঅর্ডিনেটিংয়ের মতো হয়ে গেল, কিন্তু না, এটা সাবঅর্ডিনেটিং কনজাংশন নয়। এখানে দুটো সেন্টেন্সেরই ইকুয়ালি ইম্পর্টেন্স আছে। কারণ আই ওয়াজ অ্যানয়েড, আমি বিরক্ত হয়ে গেছিলাম। স্টিল, তবুও, আই কেপ্ট কোয়াইট, তবুও আমি চুপ করেছিলাম। এটা আমি এরমভাবে বলতে পারি, আই ওয়াজ অ্যানয়েড, আমি বিরক্ত হয়ে গেছিলাম। এরকম আমি ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সও লিখতে পারি। ক্লিয়ার? তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশন কি? দুটো সেন্টেন্সেরই গুরুত্ব অনেক বেশি, দুটো সেন্টেন্সেরই ইম্পর্টেন্স ইকুয়ালি ইন্ডিপেন্ডেন্ট। তার মানে এখানে দুটোই ইম্পর্টেন্ট, বিরক্ত হয়ে যাওয়া আর চুপ করে বসে থাকা। ক্লিয়ার? তারপরটা কি? রিড, পড়ো, অর, অথবা, ইউ উইল ফেল, অথবা তুমি ফেল করবে। দুটোই ইকুয়ালি ইম্পর্টেন্ট, পড়ো অথবা তুমি ফেল করবে। তোমাদের এটা দেখেও মনে হতে পারে যে যদি ইউ উইল পাস, তুমি পাস করবে যদি তুমি কঠোর পরিশ্রম করো। তোমাদের মনে হতে পারে এটা তো সাবঅর্ডিনেটিং কনজাংশনের মতো হয়ে যাচ্ছে, কিন্তু না, এখানে যখন আমরা যদি বলছি, যদি বলে দেওয়ার সাথে সাথে এটাই আমাদের হবে কোনো একটা কারণ আছে তাই জন্য আমরা যদি বলছি। ক্লিয়ার? কোনো একটা কারণ না থাকলে কেন আমরা যদি বলবো? তাই একটা সেন্টেন্স এখানে আর একটা সেন্টেন্সের উপরে নির্ভরশীল। কিন্তু যদি আমরা বলি রিড, পড়ো, আমরা যদি অর নাও লিখি, আমাদের এটা সেন্টেন্স একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স। অর, অথবা, যদি আমরা অরটা বাদ দিয়ে দিই, শুধু লিখি ইউ উইল ফেল, তুমি ব্যর্থ হবে, আমরা কিন্তু ওখানে কোনো যদি ইউজ করছি না, আমরা ইউজ করছি কি? অর, অথবা। তাহলে রিড অর ইউ উইল ফেল, পড়ো অথবা তুমি ব্যর্থ হবে। দুটো সেন্টেন্সেরই ইকুয়ালি ইম্পর্টেন্স রয়েছে। কেন ইকুয়াল ইম্পর্টেন্স রয়েছে, কিভাবে তোমরা এটা কনফিউশন ক্লিয়ার করবে, সেটা যখন আমরা সাবঅর্ডিনেটিং আর কোঅর্ডিনেটিং কনজাংশনের এই যে বিভিন্ন রকম টাইপস হয় সেটাতে যাব, তোমরা আরও তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এইবারে আমরা দেখে নেব সাবঅর্ডিনেটিং আর কোঅর্ডিনেটিং কনজাংশনের বিভিন্ন রকম টাইপ। তোমরা দেখতে থাকো। এবারে আমরা দেখব সাবঅর্ডিনেটিং কনজাংশনের টাইপস। চলো দেখা যাক। সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশনের প্রথম টাইম কি? টাইম, মানে এই কনজাংশনের মাধ্যমে আমরা টাইম বোঝাবো। দেখো, মেনি থিংস হ্যাভ চেঞ্জড, অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। সিন্স আই মেট ইউ, যখন থেকে আমার তোমার সাথে দেখা হয়েছে তখন থেকে কি অনেক থিংস বা জিনিস পরিবর্তন হয়ে গেছে। তাহলে সিন্স একটা কনজাংশন, এটার অর্থ কী অর্থে আমরা ব্যবহার করলাম? যখন থেকে, টাইম বোঝাচ্ছে একটা। ক্লিয়ার? দ্য পেশেন্ট হ্যাড ডায়েড, রোগীটি মারা গেছিল। বিফোর দ্য ডক্টর কেম, ডাক্তার আসার আগে। তাহলে বিফোর, আগে, টাইম বোঝাচ্ছে। হি ওয়াজ সরি আফটার হি হ্যাড ডান ইট, হি ওয়াজ সরি, সে খুব দুঃখ পেয়েছিল। আফটার হি হ্যাড ডান ইট, সে এটা করার পরে, সে এটা করার পরে খুব দুঃখ পেয়েছিল। তাহলে আফটার মানে পরে বোঝাচ্ছে। টাইম। আই ওয়াচ টিভি হোয়াইল মাই ফাদার স্টেজ আউটসাইড, আমি টিভি দেখি যখন আমার বাবা বাইরে থাকে। তাহলে হোয়াইল, যখন, একটা সময় বোঝাচ্ছে। তাহলে টাইমের কনজাংশন এইগুলো, সিন্স, বিফোর, আফটার, হোয়াইল। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। কজ। কজ মানে কি? এই কনজাংশনটা যেটা সেন্টেন্সকে জুড়বে তার মাধ্যমে আমরা কোনো কারণ বুঝতে পারবো। দেখো, সিন্স অ্যাজ আই অ্যাম ইল আই ক্যানট গো, সিন্স মানেও যেহেতু, অ্যাজ মানেও যেহেতু, কিন্তু এখানে সিন্স আর এখানে সিন্স আলাদা। এখানে সিন্স আমাদের টাইম বুঝিয়েছে, এখানে সিন্স আমাদের কজ বা কারণ বোঝাবে। সিন্স বা অ্যাজ দুটোর মানে কি? যেহেতু। যেহেতু আমি অসুস্থ, আই ক্যান নট গো, আমি যেতে পারবো না, তাহলে এটা আমাদের একটা কারণ বোঝাচ্ছে। আই লাইক হিম, আমি তাকে পছন্দ করি। বিকজ হি ইজ এ গুড বয়, কারণ সে একটা ভালো ছেলে। বিকজ কনজাংশন, কারণ বোঝাচ্ছে। এরপরে কি? পারপাস, উদ্দেশ্য। এই কনজাংশনের মাধ্যমে আমরা কোনো উদ্দেশ্য বোঝাবো। দেখো,
উই ইট দ্যাট উই মে লিভ, আমরা খাই দ্যাট যাতে উই মে লিভ আমরা বাঁচতে পারি। তাহলে আমরা বাঁচার উদ্দেশ্যে খাই, সেই কনজাংশনটাকে দ্যাট যাতে, তার মানে আই ওয়াকড স্লোলি লিস্ট আই শুড ফল, আমি আস্তে আস্তে হেঁটেছিলাম পাছে আমি পড়ে না যাই। তাহলে লিস্ট আর শুডকে আমাদের একই সাথে বসাতে হবে, যেটা আমরা আগে জেনেছি, আর এটা কি পারপাস, উদ্দেশ্য। তারপরটা কি আই অ্যাম ওয়ার্কিং হার্ড, আমি খুব কঠোর পরিশ্রম করছি ইন অর্ডার দ্যাট যাতে আই ক্যান গেট গুড মার্কস, যাতে আমি ভালো মার্কস পেতে পারি। ইন অর্ডার দ্যাট মানে কি যাতে, পারপাস, কি পারপাসে আমি খাটছি, যাতে আমি বেশি মার্কস পাই। এরপরে কি রেজাল্ট, এই কনজাংশনের মাধ্যমে আমরা কোনো রেজাল্ট বা ফলাফল বোঝাবো। দেখো হি ইজ সো উইক, সে এতই অসুস্থ দ্যাট হি ক্যান নট ওয়াক, যে সে হাঁটতে পারে না। তাহলে সো আর দ্যাটকে আমাদের একসাথে বসাতে হবে, তবেই আমরা কোনো ফল পাবো। হি ইজ সো উইক, সে এতই অসুস্থ দ্যাট যে হি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারে না। হি ইজ সাচ এ ফুল, সে এতই বোকা দ্যাট যে হি ডাজ নট আন্ডারস্ট্যান্ড এনিথিং, সে কিছুই বোঝে না। তাহলে সাচ দ্যাট একসাথে বসাতে হচ্ছে। এগুলো আমাদের কি রেজাল্ট বা ফলাফলের কনজাংশন, দ্যাট আর সাচ, সো দ্যাট আর সাচ দ্যাট, ক্লিয়ার। এরপরে কি কন্ডিশন, বা এই কনজাংশনের মাধ্যমে আমরা কোনো শর্ত বোঝাবো। দেখো আই শ্যাল গো, আমি যাব, ইফ ইউ কাম, যদি তুমি আসো, যদি তুমি আসো, শর্ত, কন্ডিশন। হি উইল নট সাকসিড, সে সফল হবে না আনলেস হি ওয়ার্কস হার্ড, যদি না সে কঠোর পরিশ্রম করে, শর্ত, যদি না কঠোর পরিশ্রম করে তাহলে সে সফল হবে না। তাহলে কন্ডিশন কি ইফ আর আনলেস। কনসেশন, এটা কি সেন্টেন্সের মাধ্যমে বুঝবো, তারপরে আমরা মিনিংটা জানবো। দেখো হি কুড নট পাস, সে পাস করতে পারেনি, দো হি ট্রাইড অফেন, যদিও সে প্রায় চেষ্টা করত। এর মাধ্যমে কনসেশনের মাধ্যমে আমরা দুটো অপোজিট সেন্টেন্স বোঝাবো। এখানে দেখো সে পাস করতে পারেনি, আবার এখানে সে চেষ্টা করেছিল, দুটো বিপরীতধর্মী সেন্টেন্স, ক্লিয়ার। অলদো ইট ওয়াজ টাফ, যদিও এটা কঠিন ছিল, হি ডিড ইট, সে এটা করেছিল। তাহলে সে কঠিন যদি থাকবে সে কি করে করলো, দুটোর মধ্যে একটা বিপরীতধর্মী কথা এসে যাচ্ছে। তাহলে অলদো যদিও, দো হি ট্রাইড হার্ড, যদিও সে কঠোর পরিশ্রম করেছিল, হি ফেল্ড, সে ব্যর্থ হয়ে গেছিল। দুটোর মধ্যে একটা বিপরীতধর্মী। তাহলে দো হচ্ছে কি যদিও, বা অলদো মানেও যদিও। তাহলে এর মাধ্যমে আমরা কি বুঝলাম, দুটো বিপরীতধর্মী সেন্টেন্স একই কনজাংশনের মাধ্যমে যুক্ত হচ্ছে, ক্লিয়ার। কম্প্যারিজন, এরপরে কি কম্প্যারিজন, এই কনজাংশনগুলো কিছু জিনিসের মধ্যে কম্প্যারিজন করবে বা তুলনা করবে। দেখো রোহিত ইজ স্ট্রঙ্গার দ্যান রেহান, রোহিত রেহানের থেকে বেশি শক্তিশালী। দেন কনজাংশন, আমরা তুলনা করছি রোহিত আর রেহানের শক্তিকে, ক্লিয়ার। হি ইজ স্ট্রঙ্গার দ্যান আই, সে আমার থেকে বেশি শক্তিশালী। আমরা তাহলে হি আর আইকে তুলনা করছি। তোমরা দ্যানের পরে কখনোই অবজেক্টিভ কেস মি বসাবে না, যেটা যাই হোক না কেন সবসময় সাবজেক্টিভ কেসই বসাবে, এটা খেয়াল রাখবে। আই লাইক ইউ বেটার দ্যান হি লাইকস ইউ, আই লাইক ইউ বেটার, আমি তোমাকে বেশি পছন্দ করি, দ্যান হি লাইকস ইউ, সে যতটা পছন্দ তোমায় করে তার থেকে আমি তোমায় বেশি পছন্দ করি। একটা তুলনা, তার থেকে তুমি বেশি পছন্দ করছো, তাহলে বেটার দ্যান। শি ওয়াজ মোর স্টুপিড দ্যান রোজি, সে রোজির থেকে বেশি বোকা ছিল। তাহলে দেন, যেটা আমরা করলাম তুলনা। তাহলে কম্প্যারিজন বা তুলনার ক্ষেত্রে কি দেন, বেটার দেন তোমরা এরকমভাবে ইউজ করতেই পারো। তাহলে এই গেল হচ্ছে আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন। তোমরা যদি এটা বুঝতে না পারো, এখানে যে লিস্ট আসছে সেই লিস্টটা দেখে তোমরা মুখস্থ করে নিতে পারো কোনগুলো সাবঅর্ডিনেটিং কনজাংশন। এরপরে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশনটা দেখে নেব। তাহলে এখন আমরা কোঅর্ডিনেটিং কনজাংশনের টাইপসগুলো দেখে নেব। চলো দেখা যাক। কিউমুলেটিভ বা কপুলেটিভ, দুটো নামেই আমরা চিনতে পারি। এই কনজাংশনটা যখন আমরা দুটো স্টেটমেন্টকে জাস্ট জয়েন করব বা জুড়ব তখন ব্যবহার করব, আর কোনো কারণ নেই, জাস্ট দুটো সেন্টেন্সকে আমরা জয়েন করব। দেখো হি ইজ ক্লেভার, সে চালাক, অ্যান্ড ইন্টেলিজেন্ট এবং বুদ্ধিমান। তাহলে হি ইজ ক্লেভার অ্যান্ড হি ইজ ইন্টেলিজেন্ট, দুটো স্টেটমেন্টকে কে জুড়েছে, অ্যান্ড এবং। অ্যান্ডটা তাহলে কি কিউমুলেটিভ কনজাংশন, ক্লিয়ার। তারপরটা কি হি ভিজিটেড নট অনলি কাশ্মীর, সে শুধু কাশ্মীরেই ভিজিট করেনি বাট অলসো লাদাখেও ভিজিট করেছে।
তাহলে নট অনলি বাট অলসো, যেটা আমরা আগে জেনেছিলাম, কিন্তু এখন কি জানলাম, এটা কোঅর্ডিনেটিং কনজাংশন, দুটো আলাদা আলাদা স্টেটমেন্টকে জাস্ট জয়েন করার জন্য বা জোড়ার জন্য ব্যবহৃত হয়। এরপরটা কি অ্যাডভার্সেটিভ। অ্যাডভার্সেটিভ কনজাংশন যখন আমরা দুটো পরস্পর বিরোধী স্টেটমেন্ট বা দুটো একদম বিপরীতধর্মী স্টেটমেন্ট, একটার সাথে আর একটার মিল থাকবে না এইরকম কোনো সেন্টেন্স বোঝাবো, তখন আমরা অ্যাডভার্সেটিভ কনজাংশন দিয়ে সেটা জয়েন করব। দেখো, হি ওয়ার্কড হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল, বাট হি কুড নট সাকসিড, কিন্তু সে সফলতা পায়নি। তাহলে বাট মানে কি কিন্তু, একটা সেন্টেন্স কি সে কঠোর পরিশ্রম করেছিল, আর একটা সেন্টেন্স কি সফলতা পায়নি, দুটো একদম বিপরীতধর্মী স্টেটমেন্ট, বাট কিন্তু অ্যাডভার্সেটিভ কনজাংশন। আই ওয়াজ এংরি, আমি রেগে গিয়েছিলাম, স্টিল আই কেপ্ট কোয়াইট, তবুও আমি শান্ত ছিলাম। তাহলে রেগে গিয়েছিলাম তবুও শান্ত ছিলাম, দুটোর মধ্যে বিপরীতধর্মী একটা সেন্স পাচ্ছি আমরা। তাহলে স্টিল, তবুও। হি ওয়াজ অল রাইট, অনলি হি ওয়াজ ফ্যাটিগ, তার মানে কি হি ওয়াজ অল রাইট, সে পুরোপুরি ভালো ছিল, অনলি শুধুমাত্র, হি ওয়াজ ফ্যাটিগড, শুধুমাত্র সে ক্লান্ত ছিল। তাহলে দেখো দুটো একদম বিপরীতধর্মী কথা। তাহলে একটা ছিল কি সে একদম ভালো ছিল, আর একটা কি শুধুমাত্র সে ক্লান্ত ছিল। তাহলে অনলি কি শুধুমাত্র বা কেবলমাত্র। ক্লিয়ার? এটা কি অ্যাডভার্সেটিভ কনজাংশন। পরেরটা কি অল্টারনেটিভ বা ডিসজাংটিভ কনজাংশন। এটা আমরা কিভাবে ব্যবহার করব, যখন আমরা দুটো আলাদা আলাদা সেন্টেন্স, একটা বা অন্যটা, তার মধ্যে একটা চয়েস করতে হবে। দুটো আলাদা আলাদা সেন্টেন্স হবে, হয় এটা নয় ওটা, তার মধ্যে যে কোনো একটা আমাদের চয়েস করতে হবে। ক্লিয়ার? দেখো, আইদার সিট কোয়াইটলি, হয় তুমি শান্ত হয়ে বসো, অর গো অ্যাওয়ে, বা তুমি এখান থেকে চলে যাও। তাহলে আইদার অর, হয় চুপ করে বসো, নয় এখান থেকে চলে যাও, দুটো চয়েস যে কোনো একটা করতে হবে আমি বললাম। তাহলে এটা কি অল্টারনেটিভ কনজাংশন। রান ফাস্ট, তাড়াতাড়ি দৌড়ো, এলস ইউ উইল মিস দ্য বাস, না হলে তুমি বাসটাকে মিস করবে। তাহলে এলস মানে কি না হলে, হয় জোরে দৌড়তে হবে, না হলে বাসটাকে মিস করতে হবে, দুটোর মধ্যে একটা চয়েস। আইদার ডু ইট, হয় এটা করো, অর লিভ ইট, না হলে এটা ছেড়ে দাও। আইদার অর, হয় এটা করো, না হলে এটা ছেড়ে দাও, দুটো চয়েস দিচ্ছে, তুমি কোনটা করবে তোমার ব্যাপার। হি উইল নাইদার প্লে, সে খেলবেও না, নর হি উইল কাম, সে এখানে আসবেও না। তাহলে নাইদার নর, সে এখানে খেলবেও না, আসবেও না, দুটো অল্টারনেটিভ। ক্লিয়ার? ইলেটিভ। ইলেটিভ কনজাংশন কখন ব্যবহার করব, আগে আমরা সেন্টেন্স দেখব, তারপরে বুঝবো। হি হ্যাজ গ্রোন ভেরি ওল্ড, সে খুব বৃদ্ধ হয়ে গেছে। দেয়ারফর, অতএব, কনজাংশন, হি ক্যান নট ওয়াক, অতএব সে হাঁটতে পারে না। তাহলে ইলেটিভ কনজাংশনে আমরা একটা আউটকাম বা ফলাফল বুঝতে পারবো। এখানে তার হাঁটতে না পারার কারণ কি, সে বড় হয়ে গেছে। তাহলে ফলাফলটা আমার কি, সে বৃদ্ধ হয়ে যাওয়ার ফলে কি হয়েছে, সে হাঁটতে পারছে না। তাহলে দেয়ারফর, অতএব, ইলেটিভ কনজাংশন, যেখানে একটা আউটকাম বা কোনো আমরা ফলাফল নির্ধারণ করছি। হি টায়ার্ড হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল, সো হি কুড উইন দ্য গেম, যাতে সে ম্যাচটা জিততে পারে। তাহলে সো, যাতে, ইলেটিভ কনজাংশন, একটা ফলাফলের আশায় সে করেছিল। সামথিং সার্টেনলি ফেল ইন, কিছু নিশ্চয়ই পড়েছে। ফর, আই হার্ড এ সাউন্ড, কারণ আমি একটা শব্দ শুনতে পেয়েছি। তাহলে কিছু একটা পড়েছে, তাই সে শব্দটা শুনতে পেয়েছে, ফলাফল, ফর, কারণ হিসাবে। তাহলে তোমরা যারা এটা নিয়ে কনফিউশন থাকবে, আমি ওই বললাম, আমি একটা লিস্ট দিয়ে দিচ্ছি, তোমরা কোনটা কি কনজাংশন সেটা মুখস্থ করেও বিভিন্ন রকম সেন্টেন্স তৈরি করতে পারো। তোমাদের মনে হতে পারে সাবঅর্ডিনেট আর কোঅর্ডিনেটিং কনজাংশন যদি তোমরা লাইন বাই লাইন মনে না রাখতে পারো, তোমাদের আমি যে কনজাংশনের লিস্টটা প্রোভাইড করে দিচ্ছি সেটা থেকে তোমরা অনায়াসে যে কোনো সেন্টেন্স তৈরি করতে পারো। তোমাদের খুব সহজভাবে সেই সব সেন্টেন্সগুলো তুমি লিখতে পারবে, সেই সব সেন্টেন্স দিয়ে তোমরা বাক্য রচনা করতে পারবে, বিভিন্ন সেন্টেন্স দিয়ে তোমরা রাইটিং স্কিল যেটা তোমাদের পছন্দ তোমরা করতে পারবে। তাহলে এখানে মোটামুটি আমাদের আজকের ক্লাসে কনজাংশনের টাইপ শেষ। এরপরের ক্লাসে কনজাংশনের আরও কিছু কনফিউজিং টপিক আছে, সেগুলো আমরা জেনে নেব। তাহলে কেমন ক্লাসটা লাগলো তোমরা অবশ্যই জানিও, আর যে আমি যে লিস্টটা দিচ্ছি সেটা তোমরা মুখস্থ করে নিও। তাহলে থ্যাংক ইউ ফর ওয়াচিং।